শুধু দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় নীতি প্রণয়নকারী এবং নীতি বাস্তবায়নকারীদের মধ্যে অস্থিরতা। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়াও রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব আলাউর খন্দকার, আমেরিকা বাংলা চ্যানেল এবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক কমিশনার, সিটি অফ পেটারসন, নিউ জার্সি, ইউএসএ। আমি প্রথমে শুরু করব প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী আপনাকে দিয়ে। এই যে যারা পলিসি মেক করছে এবং পলিসি ইমপ্লিমেন্ট করছে, সরকার এবং বিশেষ করে যদি ব্যুরোক্রেসি, এর মধ্যে দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন ধরনের টানপোড়েন দেখছি। আজকে আমরা দেখলাম যে সারা দেশে 25টি ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি। পূর্বাপর আরও অনেকগুলো বিষয় আপনি জানেন। এই সার্বিক সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন, এর একটু আমি জাস্ট তাত্ত্বিক বিশ্লেষণটা দিলে আমার মনে হয় সহজ হয়ে যাবে। অর্থাৎ নীতির যেটি, স্টেট পলিসি যেটি, এটি সাধারণত প্রণয়ন করে থাকে রাজনীতিবিদরা, আর ইমপ্লিমেন্টেশনের যে কাজটা করে সেটা হচ্ছে, আমরা জানি যে এটা সহজ ভাষায় বলতে গেলে আমলারা যেটি করে থাকে। তো বাংলাদেশে আমরা দেখব এই আমলাতন্ত্রের উৎপত্তি হয়েছে ব্রিটিশ আমল থেকে, এবং সেই সময় আমলাতন্ত্র যেভাবে গড়ে উঠেছে 1834 সালে, সে সময় আমলাতন্ত্রটি গড়ে উঠেছিল একটি শ্রেণীকে তৈরি করার জন্য, এবং এই শ্রেণীটি প্রকৃতপক্ষে শাসকদের স্বার্থ রক্ষা করবে, এবং সাথে সাথে রাষ্ট্রভাষা তারা ইংরেজি করলো ফার্সি থেকে। তা আমি যে জন্য প্রশ্নটি উত্থাপন করলাম, ভিক্টোরিয়ান পিরিয়ডে একটি প্রবাদ ছিল, সেই প্রবাদ হলো গ্রেট ব্রিটেনের জন্য, যে ঘরের কাজটি করে সাধারণত যেমন গৃহিণী আর বাহিরে কাজ করে গৃহস্বামী, ঠিক রাষ্ট্রীয়ভাবে সেই সময়ে আমলারা কী করতো, রাষ্ট্রীয় ভিতরের কাজটা, গৃহের কাজটা সেটা করতো আমলারা, আর বাহিরে কাজটা করতো মন্ত্রীরা। অর্থাৎ পলিসি তারা প্রণয়ন করবে এবং সেই পলিসি অনুযায়ী কোথা থেকে কত টাকা ইনকাম করবে, কী পরিমাণ খরচ করবে, আর সেটা আবার নির্ধারণ করে দেবে কারা, সেটা নির্ধারণ করে দেবে খুব সহজভাবে বলতে গেলে সেক্রেটারিতে বসে সেক্রেটারি মহোদয়রা করে দেবে। যেমন আমরা বাজেটও দেখি, আমরা যদি দেখি প্রতি বছর বাজেট, সেই বাজেটটা কিন্তু অর্থমন্ত্রী যেটা পেশ করেন ওটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেন, প্রণয়ন করে দেন কে, আমলা, অর্থাৎ সেক্রেটারির অধীনে। হ্যাঁ, কারণ আবার কী কী করতে হবে সেটা কিন্তু মন্ত্রী মহোদয় বলে দেন। তাহলে এদের সাথে একটা রিলেশনশিপ থাকতে হবে, হারমোনিয়াস রিলেশনশিপ, যে প্রশ্নটি আপনি করেছেন। কিন্তু আমরা এখন দেখতেছি ইদানিংকালে এই সম্পর্কটি খুব খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ রাষ্ট্রীয় যে পলিসিগুলো, সেই পলিসিগুলো আমলারা আর ইনটুটো মানতে চাচ্ছে না। যেমন আমরা দেখব যে এই দাবি দেওয়ার কথা আপনি তুললেন, এই দাবি দেওয়া কিন্তু অনেক আগে ছোট ছোট আকারে ছিল। আমরা দেখব খুব সম্ভবত 25% আকারে একটা দাবি তাদের ছিল। বিশেষ করে এরা যারা প্রথম ধাপে ক্যাডার বেসড চাকরিটা পেয়ে যান মেধার ভিত্তিতে, তাদের চেয়ে আমার মনে হয় অন্য যারা এই দাবি তুলছেন তাদের মেধার তুলনায় তাদের অবস্থাটা একটু কমতি থাকে। তা আমরা দেখি সেটা আগে সরকারগুলো যেটা দিয়েছিল, এই সরকারের অধীনে তারা বেশি দাবি দেওয়া উত্থাপন করতেছে। একটা সেম টিম আমরা দেখব প্রতিটি ক্যাটাগরি থেকেই দাবির চাহিদা বেড়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটি অন্যতম কারণ হচ্ছে সরকারের দুর্বলতা যখন দেখে, এই দুর্বলতার সুযোগ পেয়ে কিন্তু আমলারা তাদের দাবি দেওয়া বাড়িয়ে দেয়। হ্যাঁ, ফলশ্রুতিতে আমরা দেখি আগের যে সরকারটি ছিল 15টি বছর যেই সরকার
দেশ শাসন করেছে ওই সরকার দেখবো আমলারা যেভাবে দাবি দেওয়া করেছে তাদের সন্তুষ্ট রাখার জন্য তাদের দাবি দেওয়া অকপটে মেনে নিয়েছেন, এমনকি আরো বাড়তিও দিয়েছেন। কারণ তাদের একটাই ছিল, জনগণ তো আর নির্বাচনে ভোট দেয় না, ভোট দেওয়ার জন্য কারুকার্য তৈরি করে আমলারা। বিশেষ করে আমরা দেখবো পুলিশ প্রশাসন, এমনকি দেখবো ডিসি সাহেবরা এবং তাদের সাথে যারা আছে তারা মিলে। তো সেই সুযোগটাকে কেন্দ্র করে আমরা দেখবো ইদানিংকালে দাবি দেওয়া এত বেশি বেড়ে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে এই সরকার কিন্তু বল প্রয়োগ করবেন না। এরা মনে করে নিচ্ছে যে এই সরকার সাধারণত বল প্রয়োগ করবে না, আর কোনো পানিশমেন্টের দিকেও তারা যাবে না। তারা যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার, যার জন্য আমার মনে হয় দাবি দেওয়ার পরিমাণ চতুর্দিক থেকে বেড়ে গিয়েছে। বিশেষ করে আমরা যেই দাবি দেওয়া করতে পারে, কিন্তু যেই পদ্ধতিতে আদায় করতে চাচ্ছে এটি কিন্তু শাসনতান্ত্রিক পদ্ধতি, শৃঙ্খলার একদম পুরোপুরি পরিপন্থী। শৃঙ্খলা রক্ষা করতে হবে। তাদের কি করতে হবে, দাবি দেওয়া যারা সীমিত আকারে ওই তাদের গঠনতন্ত্রের মাধ্যমে যেভাবে আছে ওভাবে তাদের অগ্রসর হতে হবে। তবে এটি আমরা দেখব অনেক আগেই আমরা দেখব 96-এ যে একটি ঘটনা ঘটছিল, আমরা যখন সেক্রেটারিয়েট থেকে বেরিয়ে আসলেন সেখান থেকে কিন্তু নীতি ভঙ্গের, আইন ভঙ্গের একটা সূচনা শুরু হলো। আপনি জনতার মঞ্চের কথা বলছেন? জনতার মঞ্চের কথা আমি বলছি। তো সেখান থেকে আইন ভঙ্গ শুরু হলো এবং আমরা দেখব এই 24-এর অভ্যুত্থানের পরে আমরা দেখব এখন আর কিন্তু কেউ আর কোনো প্রকারের আইন মানতে চাচ্ছে না। ফলশ্রুতিতে আমার মনে হয় এই ব্যাপারটি বৃদ্ধি পেয়েছে। তবে আমি এখানে একটি সুপারিশ করব, সে সুপারিশ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পদ্ধতি যেটি, সেটি হচ্ছে মেরিট সিস্টেম, স্পয়েল সিস্টেম। তার যদি এরা যে সমস্ত দাবি দাওয়া করতেছে এটা কিন্তু অনেক স্পয়েল সিস্টেমের মধ্যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সরকার একটা নতুন চিন্তা ভাবনা করতে পারেন যে আমরা একটা মেরিট সিস্টেম রাখবো, একটা স্পয়েল সিস্টেম রাখবো। স্পয়েল সিস্টেমটা হচ্ছে আবার যে সরকার, যেই দল ক্ষমতা আসবে সেই দলের নেতা যারা রাজনীতি করে তাদের সমর্থিত রাজনীতি তারা সুযোগ সুবিধা বেশি পাবে। এইভাবেও তাদের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, যেহেতু নতুন সরকার এসেছে এবং একটা বৈপ্লবিকভাবে তারা কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছে। তবে আমি মনে করি কতটুকু পারবে সেটাও সন্দেহের মধ্যে আছে, কারণ এটিকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে বিপ্লব বলি না, এটিকে অভ্যুত্থান বলি। বিপ্লব এবং অভ্যুত্থান অনেক পার্থক্য। তো সেই আঙ্গিকে আমি বলতে চাচ্ছি যে আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারও নতুন কিছু চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ আপনাকে জনাব শরীফুজ্জামান শরীফ। এই যে আমরা বলছিলাম নীতি প্রণয়নের কথা, সেই প্রণয়ন করতে করতে আজকে আমরা দেখলাম যে আরপিও 91-এর এ সংশোধন করে তফসিল ঘোষণার পর যে কোনো পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ক্ষমতা আবার পাচ্ছে। এমনকি কেউ যদি নির্বাচিত হয়েও আসে, পরবর্তীতে যদি শৃঙ্খলা ভঙ্গ বা যে জায়গাগুলোতে উনি অঙ্গীকার করেছেন সেখানে কোনো ব্যত্যয় হয় তাহলেও তার সদস্যপদ বাতিল করা যাবে। আমরা জানি যে বাংলাদেশে আমরা অনেক যুগান্তকারী আইনই করছি, কিন্তু সম্পূর্ণ সমস্যাটা হয় প্রয়োগের ক্ষেত্রে। এই যে ইলেকশন কমিশনকে এই ক্ষমতাটা দেয়া হচ্ছে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, অন্য যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। আমি কথা বলছি, আমার সরাসরি শিক্ষক ছিলেন স্যার। আমি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ি স্যার আমাদেরকে পড়াতেন। তো আজকে আমি এই প্রথমবারের মতন স্যারের পাশে বসে কথা বলার, এটি এক ধরনের যেমন সুযোগ, আবার একই সাথে অনেকটা সতর্কভাবেও কথা বলতে হবে। তো বাংলাদেশের একটা সংকটের ভেতর থেকে যাচ্ছে। এই সংকটটা তৈরি হয়েছে রাজনীতিবিদদের লোভের কারণে। আপনি যখন রাষ্ট্রের স্বাভাবিক কর্মকাণ্ড বিকাশের তো একটা পথ আছে, সেই পথটা যখন আপনি রুদ্ধ করেন তখন নানা রকমের সংকট তৈরি হয়। আমাদের এখানে শাসনতান্ত্রিক কতগুলো সংকট তৈরি হয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসাবে, রাষ্ট্রের মালিক হিসাবে আমাদের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্কটা, সেই সম্পর্কটার একটা বড় বিচ্ছেদ ঘটেছিল এবং এটি শাসকদের কারণে। সেই বিচ্ছেদটা আবার নতুন করে
ওই যে সংবিধানের ভেতর থেকে পুনঃস্থাপনের একটা সুযোগ, সম্ভাবনা, চেষ্টা এগুলো আছে। নির্বাচন সংক্রান্ত কতগুলো জায়গায় আমাদের এখানে নির্বাচনটা একটা উৎসব, এবং আমি মনে করি যে আমাদের এখানে ধর্মীয় উৎসবের থেকে নির্বাচনটা কিন্তু একটা সার্বজনীন উৎসব। একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই উৎসবের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে। কিন্তু পরবর্তীকালে এটি আমরা বিভিন্ন সময় বলেছি যে নির্বাচনগুলো একেবারে শেষ পর্যন্ত কোথায় এসে ঠেকেছিল? ওই যে আমি আর ডামি, আবুল এবং বাবুল, একই দলের দুইজন একসাথে মিছিল করেছে, তারা দুইজন নির্বাচন করছে, ভোটাররা তাদেরকে গিয়ে ভোট দিচ্ছে। অর্থাৎ পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে আপনি এখানে একটা আর্টিফিশিয়াল সিস্টেম চালু করেছিলেন এবং জনগণকে দেখাতেন হচ্ছে এটাই হলো নির্বাচন, এবং এটাকে কন্টিনিউ করতে হবে। কেন কন্টিনিউ করতে হবে? কারণ এখানে আমি কতগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, এগুলোকে যদি কোনোভাবে আমার হাতছাড়া হয়ে যায়, আমি যদি শাসন ক্ষমতায় না থাকি, ইঞ্জিনে যদি আমি বসে না থাকি, তাহলে এই ডেভেলপমেন্টগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার সামনে একটা টোপ ফেলে দিয়ে এক রকমের রাজনৈতিক জিম্মি করে যে আমাকে যদি পাওয়ারে না রাখো তাহলে এই ক্ষতিটা হবে। তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার একটা চেষ্টা করছি। কতগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই উদ্যোগের একটা জায়গা আপনি বললেন যে ইলেকশন কমিশনের হাতে কতগুলো ক্ষমতা দেওয়া। আমরা এই যে দাবিগুলো আমাদের অন্যতম, আমি একটা রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতি করি, আমাদের একটা নির্বাচন সংস্কারে আমাদের বেশ কতগুলো দাবি আছে। তার একটা জায়গা আছে, আমরা এটাকে রিকল সিস্টেম বলেছি, যে আমি একজনকে ভোট দেওয়ার পর তিনি একেবারে ওই তল্লাটের মালিক হয়ে যান, জনগণের সঙ্গে তার সম্পর্কের যে জায়গাটা, এই জায়গাটা তাকে আর 5 বছরের মধ্যে আমি তাকে খুঁজে পাই না। কিন্তু এই সিস্টেমটা যদি থাকে, তাহলে আমার জনপ্রতিনিধি হিসাবে আমি তাকে যে দায়িত্বটা দিয়েছি, সেই দায়িত্বটা যদি তিনি যথাযথভাবে পালন না করে, তাহলে সংবিধানের মধ্য দিয়ে আপনি এমন একটা সিস্টেম ডেভেলপ করবেন যে সিস্টেমে আমি তাকে তার যে উপরে যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমি তাকে প্রত্যাহার করে নিয়ে আসতে পারি, সেই ধরনের একটা সার্বভৌম ক্ষমতা। কিন্তু আমাদের এখানকার সিস্টেম যেটা, আপনি নির্বাচন কমিশন বলেন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, আমরা যতই বলি না কেন যে এগুলো দল নিরপেক্ষ করতে হবে, রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতে হবে, কিন্তু আমাদের এখানে যাদেরকে দায়িত্বগুলো দেন বা আমরা দেই, তাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে তারা কোন দলটার পক্ষ নিলে তার কতগুলো বৈষয়িক সুবিধা পাওয়া যাবে সেই দিকে তারা চলে যান। সেটি অন্যান্য বিভিন্ন রকমের স্পর্শকাতর যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে একটা প্রবণতা এই জায়গাটা দেখা যায়। তো আমরা চাই যে সংবিধান সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, যদি এরকমের বিষয়গুলো থাকে, শুধুমাত্র একটা কেয়ারটেকার সরকার ব্যবস্থা, নির্বাচন হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে আপনি একদিন আপনার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারলেন স্বাধীনভাবে, কিন্তু পরবর্তী 5 বছর যদি ওই জনপ্রতিনিধিকে আপনি সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে না রাখেন, তার উপরে একটা নজরদারি অথবা খবরদারির ব্যবস্থা যদি না থাকে, তাহলে ওই ভদ্রলোককে, যে ওই জনপ্রতিনিধিকে আপনি আপনার যে কাঙ্ক্ষিত উন্নয়ন বলেন, আইন প্রণয়নের যে দায়িত্ব বলেন, কোনো কিছুর মধ্যেই তাকে আপনি রাখতে পারবেন না। এবং আপনি একমত হবেন যে আমাদের এখানে রাজনীতির ব্যবস্থাটাকে, এটাকে লাভজনক জায়গায় নিয়ে আসার কারণে আজকে যাকেই সৎ মানুষ বলি, অন্য মানুষ বলি, যাদেরকে আমরা দায়িত্ব দেই, কয়েকদিন পরে দেখি যে তার ভিতরে একটা বিরাট পরিবর্তন। এবং আমাদের রাজনীতিতে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা, আমি এখানে একটু যুক্ত করতে চাই, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। এখন ধরেন বিষয়টা যদি এরকম হয়, আমরা তো নিয়ম দেখেছি যে নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে ব্যবহৃত হতে দেখেছি। তো বিষয়টা যদি এমন হয় যে যে কোনো কারণে সরকারের কিছু অপছন্দের সংসদ সদস্য রয়েছেন, সেই ক্ষেত্রে সরকার যদি সেইভাবে চাপ প্রয়োগ করে এবং একটা মেকানিজমের মাধ্যমে একটা অভিযোগ হলে দেখা যাচ্ছে যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা পুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করতে করতে হয়তো টার্মই শেষ। আমি ওই অংশটাই বলেছি, এখানে সিদ্ধান্তগুলো হয়ে যায় রাজনৈতিক কারণে। আপনার মনে আছে হয়তো 1996 সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর তারা যে তথাকথিত ঐক্যমত্যের একটা সরকার করেছিল,
এবং সেই সময়ে তারা বিএনপির থেকে 2 জন সংসদ সদস্যকে ভাগিয়ে নিয়ে এসে তাদের মন্ত্রিসভায় যোগদান করিয়েছিল। সংবিধান অনুযায়ী দল ত্যাগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাওয়ার কথা। জি। এবং এই 2 জন সংসদ সদস্যকে বাতিল করার জন্য, তার পদ বাতিল করার জন্য তৎকালীন বিএনপির পক্ষ থেকে স্পিকারকে চিঠি দেওয়ার পরেও দীর্ঘদিন সেটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখা হয়েছিল। কারণ কি? কারণটা হচ্ছে যে যেহেতু স্পিকার সরকারি দলের, তার পদটি সাংবিধানিক পদ হলেও তিনি সরকারি দলের ইচ্ছা অনিচ্ছার উপরে সেখানে বসে থাকেন। সুতরাং সেই জায়গাটায় সাংবিধানিক যে নিয়মটা, সেই নিয়মটার ব্যত্যয় ঘটেছিল এবং সর্বশেষ পর্যন্ত সরকার পদত্যাগের দায়িত্ব শেষ হওয়ার আগে আগে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছিল যে তারা তাদের সদস্য পদ হারিয়েছেন এবং উপনির্বাচনে তারা আবার আওয়ামী লীগে যোগদান করে নমিনেশন নিয়েছিল। অর্থাৎ এই জায়গাটা নির্ভর করছে আপনি যে সিস্টেমগুলো ডেভেলপ করেছেন, আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আপনি একদিনের মধ্যে তৈরি করতে পারবেন না। তবে যদি জনগণের চাপটা থাকে, রাজনৈতিক চাপটা থাকে এবং আমরা রাজনৈতিকভাবে অন্ধ না হয়ে যেটা সত্য সেটাকে ওন করি, আমার দল যেটি করবে এটি পারফেক্ট, আমার দলের বাইরে যে কোনো ত্রুটি হলে সেটিকে আমি ধরবো, আমার দলের ত্রুটিগুলো ধরবো না, এই মেন্টালিটি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং ওই যেটা বলছি যে সংস্কারের জায়গাতে এই রকমের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে যদি স্পষ্ট করা যায়, তাহলে আমার মনে হয় যে কতগুলো ছিদ্র বন্ধ। আমরা আসবো আবার আপনার কাছে। জনাব আলাউল খন্দকার, আপনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে আপনি জনপ্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। একজন প্রবাসী নেতা হয়ে আমরা সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে 5ই আগস্ট পরবর্তী যে সরকার, তাদের প্রতি প্রবাসীদের মনোভাব কেমন? ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক প্রফেসর ডক্টর সাবের আহমেদ এবং আজকের এই এটিএন সংলাপের সম্মানিত 2 জন অতিথি, আমার প্রিয় মানুষ প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং মেধাবী রাজনীতিবিদ জনাব শরীফুজ্জামান। আপনাদের 2 জনকেই শ্রদ্ধা, সালাম এবং এটিএন বাংলার অগণিত দর্শক শ্রোতা সকলকে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি নতুন বাংলাদেশ সৃষ্টি করে আমাদেরকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকের এই ফোরামে আমন্ত্রণ জানার জন্য আপনাকে, জনাব সাবের আহমেদকেও ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা একাডেমিক আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। ওনাদের কাছ থেকে আসলে আমার শোনার খুব ইচ্ছা। আমি খুব মন দিয়ে ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং শরীফুজ্জামান সাহেবের কথাগুলো শুনছিলাম। আমার শুনতে আমি বেশি পছন্দ করি। যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন 5ই আগস্ট আমাদের যেটিকে বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, আমাদের প্রফেসর ডক্টর নুরুল আমিন সাহেব বলছেন এটা অভ্যুত্থান হয়েছে, আমরাও বলি। এই অভ্যুত্থানের ফলে আমি দেখেন 15 বছর পরে বাংলাদেশে আসলাম গত 21 তারিখে। এর আগে হয়তো আসতে পারতাম, কিন্তু তদানীন্তন আমাদের ফ্যাসিস্ট যে সরকার ছিল তারা আমাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা, ডিজিটাল সিকিউরিটি যেটাই বলেন না কেন, আমাদের সেই পথকে তারা রুদ্ধ করে দিয়েছিল। আপনি নিশ্চয় জানেন আমিও একটি অনলাইন চ্যানেলের উপস্থাপনা করি এবং গত 7 বছর থেকে এই বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, বিজ্ঞজনের ইন্টারভিউ করেছি এবং বহির্বিশ্বে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের, যেহেতু আমি মূলধারার সাথে সম্পৃক্ত, এই বাংলাদেশে যে আপনার একটি অনির্বাচিত একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যারা খুন, গুম, হত্যা, মানবাধিকার লঙ্ঘন করেছিল, পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম স্বৈরাচার ছিল, যার এই বাংলাদেশকে নিয়ে আমরা বিশ্বের দরবারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি।
মার্কিন সিনেট, কংগ্রেস, সকল জায়গায় আমরা চেষ্টা করেছি আমি যে একটু যদি আপনি আসতেন, প্রথমে আমি জানতে চাচ্ছি আপনি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, আমি যুক্ত রয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে। আমার যুক্ত রয়েছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ জার্সির আমি প্রধান উপদেষ্টা। আচ্ছা, ধন্যবাদ। আর আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে প্রবাসীরা কিভাবে দেখছেন, একটু সংক্ষেপে যদি বলতেন। আমি আসছি প্রবাসীদের। অবশ্যই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন বহির্বিশ্বে, আপনি জানেন আমরা এই আন্দোলনের রেমিটেন্সটাও বন্ধ করে দিয়েছিলাম, এবং বর্তমানে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। আমি বাংলাদেশের এই যে সম্ভাবনাময় একটি আমরা দেশ করার জন্য আমরা রেমিটেন্স বাংলাদেশে দিচ্ছি, আমরা সবাই খুব খুশি, এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রবাসীদের ভোটাধিকার দিবেন, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ হতে যাচ্ছে, এতে প্রবাসীরা আরো উৎফুল্ল। এবং আমি প্রবাসীদের যে অতীতে যে অভিযোগগুলো ছিল, আমি একটা জায়গায় ক্রেডিট দিতে চাই এবং থ্যাংক ইউ দিতে চাই বর্তমান ইন্টার্ম গভর্নমেন্টের সকল উপদেষ্টাদেরকে এবং প্রশাসনিক সকল ডিপার্টমেন্টকে। আমি এয়ারপোর্টে আসার পরে যে বাংলাদেশের একটি অত্যন্ত সুন্দর একটি ব্যবহার, আমি ইমিগ্রেশনে আসার পরে তাদের ব্যবহার আগে যেরকম ছিল, আমরা যে অভিযোগগুলো পেতাম সেই অভিযোগ মোটেই ছিল না, অত্যন্ত হেল্পফুল, এবং সবাই খুবই সহযোগিতা করেছেন আমাদের সম্মানের সাথে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আমাদের আলোচনায় আসলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কথা, আপনি তো যুক্তরাষ্ট্রে বসবাস করেন, এবং বাংলাদেশেরও গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের কমিশন রয়েছে, ইলেকশন কমিশন বা আমাদের পাবলিক সার্ভিস কমিশন, ইনফরমেশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, অনেক ধরনের কমিশন আমাদের এখানে কাজ করে। তো এই প্রতিষ্ঠানগুলো কোনোটাকেই আমরা শক্তিশালীভাবে তৈরিও করতে পারিনি। সেখানে এমন একটা সিলেকশন প্রসিডিউরের মধ্যে আমরা চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দিয়েছি, তারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু দলেরই পারপাস সার্ভ করেছে। আপনার অভিজ্ঞতা থেকে উন্নত দেশের আপনার কোনো সাজেশন রয়েছে কিনা বাংলাদেশ সরকারের প্রতি, কিভাবে এই কমিশনগুলোকে কার্যকর করা যায়? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আপনারা জানেন বাংলাদেশ থেকে কমপ্লিটলি ডিফারেন্ট ধরনের নির্বাচন হয়, যেখানে কোনো ভোট কারচুপি বা আমাদের এই বাংলাদেশে যে ধরনের নির্বাচন কমিশনের যে ফাংশন থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ আলাদা। এবং সেখানে প্রতিটা দলের ইলেকশনের প্রার্থী হওয়ার আগে তার দলীয় প্রাইমারি নির্বাচন হয়, যেটা এই নির্বাচন কমিশনই করে, এবং তার মাধ্যমে তার তৃণমূল জনগণ তার প্রার্থী কে হবেন, এই ডিস্ট্রিক্টে কংগ্রেশনাল ক্যান্ডিডেট কে হবেন, এটা তারা নির্বাচিত করে। এরপরে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়, দুটি দল হোক আর তিনটি দল হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক, বিশেষ করে দুটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যকর, এই দুই দলের মধ্যে প্রার্থী হয়। আপনি বা আপনারা কি আপনাদের রাজনৈতিক দলের মাধ্যমে এই ধরনের ব্যবস্থা বাস্তবায়নের জন্য সরকারের সাথে কোনো আলোচনা করেছেন? ইতিমধ্যে আমি, যেহেতু আমার ব্যক্তিগতভাবে হয়নি, ইতিমধ্যে প্রবাসী যারা তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা বেশি দিন না, 2 সপ্তাহ আগে এই বৈঠকগুলো হয়েছে, এবং এখানে অনেক ধরনের নির্বাচন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন কিভাবে করা যায় তাদের সাজেশন গুলা তুলে ধরেছেন, এবং তারা প্রবাসীদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে তুলে ধরেছেন। আমরা আসবো আবার আপনার কাছে, প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার। এই যে আলোচনাটা আমরা করছিলাম যে আরপিও 91-এর ইলেকশন কমিশনকে সেই ক্ষমতা দেয়া হচ্ছে যে কোনো সময় যে কারো প্রার্থিতা, এবং কি প্রার্থিতা নিশ্চিত হয়ে গেলেও সংসদ সদস্য থাকাকালীন সময়ও তাকে যে কোনো শৃঙ্খলা বা যে কোনো তার যদি মিসকন্ডাক্ট ঘটে বাদ দেওয়া যাবে। আমরা এই আলোচনা, আপনি সংক্ষেপে যদি একটু আপনার মতামতটা বলতেন। আসলে কিন্তু আমাদের কনস্টিটিউশনে নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা অতীত দিনে দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু এই ক্ষমতাটা স্বাধীনভাবে তারা প্রয়োগ করেননি। তাদের ক্ষমতার প্রতি তারা সম্মান প্রদর্শন না করে, আমি এটা বলবো,
তারা বিশেষ করে ওই সময় যারা ক্ষমতায় থাকতেন ওই রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতেন, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তারা সিদ্ধান্ত প্রণয়ন করতেন, ওটা সিদ্ধান্ত দিতেন। যেমন করে আমরা দেখব গাইবান্ধার একটি নির্বাচন যদি আপনি উল্লেখ করেন, এই রিসেন্টলি যেটা হয়েছে আউয়াল সাহেবের অধীনে, সেখানে দেখেন যেভাবে কর্মকাণ্ডগুলি করলেন আপনার প্রিজাইডিং অফিসার যারা, তারপর ভোট গণনার সময় যেগুলি করলেন সেটাকে একবার স্থগিত করলেন, আবার একই জিনিস কর্মকাণ্ড করলেন। ওই সময় তো যদি আমরা দেখি তারা কিন্তু তাদের যে ক্ষমতাটি কনস্টিটিউশনে দেওয়া আছে ওইটি প্রয়োগ করলেই হয়। এবং বিশেষ করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটি নির্ভর করে নির্বাচন কমিশনের উপরে, স্বাধীন নির্বাচন কমিশনের উপরে। আমরা দেখেন রাজীব গান্ধীর সময় যেটা ভারতের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচন কমিশন রাজীব গান্ধীর ইচ্ছে করে তাকে নিয়ে আসছিলেন তার বন্ধু হিসাবে, এবং আসার আগে কিন্তু একটি কন্ডিশন দিয়েছিলেন রাজীব গান্ধীকে, তুমি আমাকে নির্বাচন কমিশন বানাবা ঠিকই, কিন্তু আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবা না। এবং দেখা গিয়েছে রাজীব গান্ধী কোনো হস্তক্ষেপ করার নাই। সেখান থেকে কিন্তু ভারতের নির্বাচন কমিশনটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল ওই সময়ে। পরে আমরা দেখি যেখানে একটি হিন্দুত্ববাদী দল যখন ক্ষমতা আসলো সেখানে আমরা দেখি তার স্বাধীনতা নির্বাচন কমিশন হারায়। আমরা দেখি আমাদের দেশে কিন্তু প্রকৃতপক্ষে কনস্টিটিউশনেই তার ক্ষমতাটি লিপিবদ্ধ ছিল, কিন্তু প্রায়োগিক দিক থেকে আমরা দেখি কোনো নির্বাচন কমিশনে তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হননি। যেমন করে হাতি, তার কতটুকু ক্ষমতা আছে, তার শরীরের পুরো অংশ যেহেতু তিনি দেখতে পারেন না, সেহেতু তিনি তার ক্ষমতাটি প্রয়োগ করতে পারেন না। আর আমরা দেখব এখানে নির্বাচন কমিশন নামে ক্ষমতা দেওয়া যে হাতিটি, সে হাতিটি সাধারণত তার কোনো প্রয়োগের দিকে যাননি, তিনি সবসময় আমরা দেখি ওই ক্ষমতাসীন দলের দিকে তাকিয়ে আছেন। এই এখনো যদি আপনি মনে করেন নির্বাচন কমিশনকে কনস্টিটিউশনে পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা দেওয়া হয়, কিন্তু আমার রাজনৈতিক ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয়, আমার যেইভাবে আসলে আমিও যে দুটো কথা আমি ইউনূস সাহেবের নিকট বলেছি, বিশেষ করে আমার পলিটিক্যাল ইকোনমির দিকে লক্ষ্য করতে হবে, সংস্কার করতে হবে পলিটিক্যাল ইকোনমিকে। কারণ এটি হচ্ছে একটা বুর্জোয়া ব্যবস্থা। এই গণতন্ত্র হচ্ছে দৈনিক শ্রেণীর গণতন্ত্র, বিকশিত হয়েছিল গ্রেট ব্রিটেনে, ইউরোপে ছড়িয়ে গিয়েছে পুঁজি যখন বিকাশ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই গণতন্ত্র রক্ষা করবে ধনিক শ্রেণীর ইনস্টিটিউশনের মাধ্যমে, তারা এটিকে সুসজ্জিত করবে। কিন্তু আমরা দেখি তৈরি করতে চায় না। এগুলো কিন্তু দেখতে হবে, এগুলো না দেখলে হবে না। আসল জায়গায় আপনি যেখানে সমস্যা সেখানে হাত না দিয়ে আপনি একটা তাত্ত্বিকভাবে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিবেন, সেটা কখনো ফাংশন। আরেকটা বিষয় স্যার একটু জানতে চাচ্ছি, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমরা গতকালই দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফোন দিয়েছেন। তো এই যে সার্বিক পরিস্থিতি আমরা জানি, আরাকানের কি অবস্থা, এদিক দিয়ে ভারতে আমাদের সীমান্তবর্তী কি অবস্থা, আরাকানের ক্ষেত্রে সরকার যে কোনো কারণেই হোক খুব নিশ্চুপ ভূমিকা পালন করছে, একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন তার ফোন, বিষয়টা সুন্দর প্রশ্ন করেছেন। আপনি সময় পাবেন কিনা, আমাদের অন্যান্য আলোচক বিজ্ঞ আলোচক বিন্দুরা বসে রয়েছে, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের অপরিসীম গুরুত্ব। এখন বিশেষ করে বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র উৎপেত বসে রয়েছে। সাথে সাথে আরেকটি বড় শক্তির চ্যালেঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট, যেই দেশটি গণপ্রজাতন্ত্রের চীন। আমরা দেখব 8 থেকে 9 বছর আগে মার্কিন সরকারি স্টেট ডিপার্টমেন্ট হুকুম দিয়ে তার নেভাল ফোর্সের 70% আপনার ইন্দো প্যাসিফিক রিজনে তারা নিয়োগ করেছেন, এবং এই ইন্দো প্যাসিফিক রিজনকে তারা এত গুরুত্ব দিয়েছেন যে এখানে আমরা দেখব সে ভারতের সাথে তারা একটা সম্পর্ক স্থাপন করেছেন। ওদিকে আমরা দেখব জাপানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে কিভাবে চায়নাকে প্রতিহত করার জন্য। তাহলে এইখানে যেটি আপনি বলতেছেন মায়ানমারের ঘটনাটা কিন্তু চায়না জড়িত,
ভারতও জড়িত, মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে জড়িত। এখন আরাকান আর্মি যেভাবে অগ্রসর হচ্ছে, এখানে যদি তারা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, এমনকি স্বাধীন অঞ্চল যদি ঘোষণা করে দেয়, কার ইন্টারেস্ট রক্ষা করবে, সেদিকে কিন্তু এখন যোগাযোগ দৌড়াদৌড়ি শুরু হয়েছে। কারণ চায়না চাবে এখানে যদি আরাকান আর্মির একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে যে তৈলগুলি তারা নিয়ে আসে, এটা এখান দিয়ে কিন্তু তারা এই উখিয়া এই অঞ্চল দিয়ে তারা চায়নাতে নিয়ে যাবে। তাদের হবে কি, মালাক্কা প্রণালী দিয়ে অনেক দূরত্ব, তাদের মালাক্কা প্রণালী খরচ বেশি যায়, অনেক খরচ হয়। অ্যাট দ্য সেম টাইম তারা কি করবে, এই বলয়টাকে তারা কন্ট্রোল করবে। আর ভারতের সাথে কিন্তু আমরা জানি মায়ানমারেরও ভালো সম্পর্ক, আরাকান আর্মির সাথে তারা ইদানিং সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করতেছে। কিন্তু ওই অফারটা কিন্তু আরাকান আর্মি আমাদের দিয়েছিল, বাংলাদেশকে দিয়েছিল সরকারকে, শেখ হাসিনা সরকারকে, যে তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, আমরা তোমাদের সমস্ত রোহিঙ্গা ফেরত নিয়ে আসবো। কি করেছে প্রতিবেশী রাষ্ট্র, ওই যে পতিত সরকারের পরম বন্ধু নামই বলি আমি, ভারত কি বলছে খবরদার, আমাদের কনসেন্স ছাড়া তোমরা অগ্রসর হবা না। এখন ওখানে যদি স্বাধীন হয়ে যায়, তাহলে বাংলাদেশ একটু প্যাচের মধ্যে পড়ে যাবে। তো ফলশ্রুতিতে আমার সবসময় পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে আমার দেশের ডোমেস্টিক পলিসির উপরে। এই যে 5ই আগস্ট পূর্ববর্তী সরকারের বিভিন্ন ধরনের দুঃশাসন, সাথে সাথে এই অ্যান্টি ভারতীয় সেন্টিমেন্ট খুব বিরাটভাবে আমাদের দেশে বেড়েছে। আপনার কি মনে হয় যে এই কারণে অনেকেই বলতে চান যে মার্কিনীদের প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মেছে? এই বিষয়ে আমার সেনাস্পদ ছাত্র খুব ভালো বলতে পারবেন, তারা প্র্যাকটিক্যাল রাজনীতি ওইভাবে করে। তবে আমার থিওরিটিক্যাল নলেজ অনুযায়ী সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এত গুণ বেড়েছে যেটা আপনার আমার কল্পনাতীত। কারণ প্রমাণ আমরা পাই, দেখেন এই যুদ্ধটা ভারতের সাথে কখনো আমাদের যুদ্ধ হবে না। শুধু একটু পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা বিধানসভা খুব সম্ভবত হালকা উচ্চারণ করেছিল চট্টগ্রাম দখল করার জন্য। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এত বেড়েছে, দেখবেন প্রতিদিন জায়গায় মানুষ দেখবেন প্রায় রাস্তায় নামার মতো অবস্থা। হ্যাঁ, ফলশ্রুতিতে আমরা দেখব একটি সময়ের জন্য একটু মধুর সম্পর্ক ছিল, ওই 71 সালের অল্প একটু সময়ের জন্য মধুর সম্পর্ক ছিল। এই সম্পর্কটি কিন্তু ভারত রাখে নাই, আমরা রাখতে চেয়েছি। ইভেন এই সরকারও কিন্তু সম্পর্ক রাখতো, ইচ্ছে করে তারা কি করছে, একজন ব্যক্তির জন্য, আমি একটা দলের জন্য বলবো না, একজন ব্যক্তির জন্য আজকে তারা পুরো সম্পর্কটা নষ্ট করতেছে। তাদের উচিত ছিল পররাষ্ট্রনীতি গ্রহণ করা উচিত ছিল তার দেশের জনগণের সাথে আমার দেশের জনগণের সম্পর্ক। একটা পার্টির সাথে একটা পার্টির পররাষ্ট্রনীতি কখনো হয় না। আবার সুযোগ পেলে আমরা আসবো জনাব শরীফুজ্জামান শরীফ, যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম, যে কোনোভাবে কি আপনার মনে হচ্ছে যে ভারত বিদ্বেষ, বিগত সরকারের বিভিন্ন ধরনের দুঃশাসন, এই সব কিছু মিলিয়ে আমাদের মার্কিনী প্রীতি কিছুটা বেড়েছে সাধারণ জনগণের মধ্যে? ধন্যবাদ। তার আগের যে অংশটা আলোচনায় ছিল, আমি সেখান থেকে 2-1টি কথা বলে শেষ করব। আমাদের ইলেকশন কমিশন 18 সালের যে নির্বাচনটি হলো রাতের বেলায়, সেই নির্বাচনের পরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয়েছিল, নুরুল হুদার যে কমিশন। পৃথিবীর ইতিহাসে এটি একটা বিরল ঘটনা যে ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছে তাদের বিজয়ের জন্য। এবং 18 সালের সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার পরেও তাদের প্রচুর প্রার্থীকে নানা রকমের অজুহাত দেখিয়ে তাদেরকে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। আমি ইলেকশন কমিশন আগামীর যে নির্বাচনটি হবে সেই বিষয়ে সতর্ক থাকা দরকার। কারণ আগামী নির্বাচনেও যদি সেরকমের যাতে এই বিষয়টিকে ব্যবহার করে ইলেকশন কমিশনকে দিয়ে কোনো রাজনৈতিক দলকে দেখে নেওয়ার একটা মনোভাব কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা সেটি করব কিনা, করার সুযোগ আছে, সেই সুযোগটা থাকবে কিনা। আমি মনে করি যে নির্বাচন সংস্কারের বিষয়ে যে প্যাকেজটা আসছে আমাদের এখানে, সেখানে এই বিষয়গুলোতে স্পষ্ট থাকা দরকার। ইলেকশন কমিশন আমাদের এখানে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য নানা রকমের মেকানিজম আছে, পুলিশ প্রশাসন ব্যবহার করি, দলীয় মাস্তানকে ব্যবহার করি। একই সাথে আমরা যাতে ইলেকশন কমিশনটাকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে না তুলে এটি যাতে নিবর্তনের জন্য
কোন একটা দলকে চাপের মুখে ফেলার জন্য এটিকে যাতে ব্যবহার না করি সে বিষয়ে সতর্ক থাকা দরকার। বাংলাদেশের ভারতের সঙ্গে অনেকগুলো জায়গায় আমাদের তাদের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে, আবার কতগুলো জায়গায় আমাদের পরস্পর বিরোধী কতগুলো অবস্থানও আছে। ভারত আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের জন্মের সময়, তার জন্য তাদের প্রতি আমাদের একটা দুর্বলতা, আমাদের একটা ভালোবাসা সেটি যেমন আছে, একই সাথে আমাদের এখানে রাজনীতিতে তাদের যে হস্তক্ষেপের জায়গা এটি কেবল ভারত করেছে তা না, আমাদের যারা এখানে ক্ষমতায় ছিলেন তারা টেনে এনেছেন। আমার স্যার বসে আছেন, আমি স্যারের কথাগুলো শুনছিলাম এবং মনে হচ্ছিল যেন স্যার আমাদেরকে ক্লাসে যেভাবে পড়াতেন সেভাবেই কথা বলছেন। তবে আমি স্যারের সাথে আমার সাথে নিশ্চয়ই স্যার একমত হবেন, আমাদের গত 53 বছরে রাজনৈতিক দলগুলো এখানে সবাই কোনো না কোনোভাবে ভারতের সাথে কিন্তু একটা সম্পর্ক ঢাকঢাক গুড় টাইপের একটা সম্পর্ক। কেউ উপর থেকে দেখাতে চায় যে আমি প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু ভেতরে ভেতরে ভারতের সাথে কোনো না কোনোভাবে ভারতের সাথে উইন ওভার করতে চায়, ভারতের সাথে একটা সম্পর্ক রাখতে চায়, আবার জনগণকে বোঝাতে চায় যে না ভারতের সাথে আমার আসলে কিন্তু আমি একটা মানে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। আপনি দেখবেন যে এখানে সমস্ত কিছু বিষয়গুলো রাজনৈতিকভাবে আপনি মোকাবেলা করেন। আপনি ভারতের বিরুদ্ধে বা ভারতের আচরণের বিরুদ্ধে যখন রোড মার্চ করছেন, লং মার্চ করছেন, আপনি ছাত্রদেরকে পাঠিয়ে দিচ্ছেন কেন? আপনি তো অন্যান্য জায়গায় ছাত্রদেরকে পাঠান না, আপনার যুবদেরকে পাঠান না, এখানে হঠাৎ করে পাঠাচ্ছেন কেন? এই যে কৌশল, অর্থাৎ যে তোমাকে দেখালাম যে না আমি যাই নাই, ছাত্ররা গেছে। না, আমরা তো আবার সিনিয়র নেতৃবৃন্দ শাড়ি পরাতে দেখেছি, বিভিন্ন বিষয় তো দেখেছি, এবং সেটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে, দলের জায়গা থেকে না। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে এটা একেবারে দৃষ্টিকটু, যে একেবারে সরাসরি ঘোষণা দিয়ে যে ভারত হচ্ছে আমাকে এই সুবিধাগুলো দিতে হবে মন্ত্রীদের মুখ থেকে। এবং ভারতের যে আচরণটা 5ই আগস্টের পরে এখন পর্যন্ত ভারতের যে শাসক গোষ্ঠী এখন যারা পাওয়ারে আছে তাদের মনোভাবটা এরকম যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা যে শোকের সাগরে ডুবে গেছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, এবং তাদের মনের যে কষ্ট, তাদের যে অতৃপ্তি, এটি তারা নানাভাবে তুলে ধরার চেষ্টা করছে। এই যে সংখ্যালঘু ইস্যুতে আমি কিন্তু একটা জায়গায় পরিষ্কারভাবে বলি যে আমাদের এখানে সংখ্যালঘুরা একেবারে জামাই বাড়ির আত্মীয়ের মতন আছে, আমি এটি মনে করি না। সংখ্যালঘুরা প্রতিদিন নানাভাবে নানা জায়গায় বঞ্চনা, নির্যাতন, হামলা ইত্যাদি শিকার। আমরা এটিকে মানে কখনো কখনো আমরা অস্বীকার করার চেষ্টা করি, না অস্বীকার করার কিছু নেই। এখানে সংখ্যালঘুরা খুব একটা ভালো আছে, সেটা কি একই সাথে আপনাকে ধর্মবিশ্বাসের জন্য নাকি রাজনৈতিক কারণে? পৃথিবীর সব জায়গায় ধর্মীয় সংখ্যালঘু যারা তারা একটু মনস্তাত্ত্বিক ভাবে একটু দুর্বল থাকে, এবং সুযোগ পেলে ওই যে রাস্তায় হেঁটে যাওয়ার সময় ছোটবেলায় মনে আছে বন্ধুদের মধ্যে যে একটু নিরিবিলি থাকতো, নিরীহ টাইপের, আমরা সুযোগ পেলে ওকে চিমটিটা বেশি দিতাম। তো এই রকমের একটা মনস্তত্ত্ব আমাদের মধ্যে কাজ করে। ভারতের সংখ্যালঘু, ভারত আমাদের এখানকার সংখ্যালঘুদের অধিকার নিয়ে খুবই সোচ্চার, কিন্তু ভারতে যে সংখ্যালঘুরা আছে তাদের বিষয়ে ভারত কতটুকু সংবেদনশীল? এমনকি ভারতের জাতপাতের কারণে বিভক্ত পিছিয়ে পড়া যে হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদের অধিকার কি ভারত সেভাবে স্বীকৃতি দিয়েছে? নো। কিন্তু আমার এখানে কেন বারবার সে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে আসে? কারণ এর ভেতর থেকে তারা একটা রাজনৈতিক সুবিধা নিতে পারে। খুব সংক্ষেপে একটা বিষয় যদি একটু আমাদের বলতেন, এই যে বারবার আমরা শুনি বাংলাদেশের যে কোনো প্রকল্প ব্যয় অনেক বেশি, আজকেও জনাব ফাজুল কবির উনি বলেছেন যে আমাদের এখানে যে কোনো প্রকল্প করতে গেলে ভারতের চাইতে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়। পদ্মা সেতুর ক্ষেত্রে আমরা অনেক তুলনামূলক বিশ্লেষণ শুনেছি। একটা সময় কারণ ছিল হয়তো সরকারের অবস্থা, দুর্নীতি। আপনার কি মনে হয় যে বর্তমান সরকার বা ভবিষ্যতে যারা আসার সম্ভাবনা হয়, যেই আসুক হতে পারে, এই জায়গাটায় কোনো পার্থক্য? প্রথম জায়গাটা হচ্ছে যে এইটি কেন নেওয়া হতো, কারণ এখানে আপনার একটা বিজ্ঞাপনের কথা নিশ্চয়ই মনে আছে, বেশি স্বাদ বেশি লাভ বেশি কাপ চা, স্টারশিপে বেশি কাপ চা। এখানে বড় প্রকল্প মানে বড় কমিশন। আপনার এখানে ছোটখাটো কাজ করে লাভ নাই। 5,000, 10,000, 20,000 কোটি টাকা, 50,000 কোটি টাকার প্রকল্প, সেখান থেকে আপনার কমিশনটা বেশি আসবে। এই যে মেট্রো রেলের যে খরচ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যে খরচ তার থেকে অনেক বেশি। কারণ কি? কারণ এখান থেকে একটা বড় অংশ কমিশন হিসাবে, এবং আমাদের এখানে আলোচনাটা কিন্তু বেশি আসে পলিটিশিয়ানদের কমিশন খাওয়াটাকে বেশি আসে। আমাদের এখানে আমলাদের দুর্নীতির বিষয়টা কিন্তু সেভাবে আসে না। আজকের অবস্থা বা কালকের অবস্থা কেমন হবে এটি আমি বলতে পারি না, তবে আমি স্মরণ করছি গত কয়েকদিন আগে দেশের সিনিয়র সাংবাদিক
এবং যিনি গত 15 বছরে আমরা আওয়ামী লীগের ফাঁসিবাদ বলি, অগণতন্ত্র বলি, তার দ্বারা নানাভাবে নির্যাতিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী, মানব জমিন পত্রিকার সম্পাদক, স্পষ্ট করে কিন্তু বলেছেন যে অনেকের সম্পর্কে এখন যারা উপদেষ্টা আছেন তাদের অনেকের সম্পর্কে নানা রকমের প্রশ্ন আসছে, নানা রকমের তথ্য আসছে। তার অর্থ হচ্ছে যে আমরা যে চোর তাড়িয়েছি সত্য কথা, কিন্তু আমরা একেবারে ফেরেশতাদেরকে নিয়ে এসে এখানে বসিয়েছি এরকমের না। নানা রকমের তথ্য তাদের কাছে আসছে, তারা লিখতে পারছে না, এটি বলছেন। আগামী দিনগুলোতে কি অবস্থা হবে? আমাদের এখানে যে লুটেরা শাসন, বিএনপির কর্মীদের, এক শ্রেণীর কর্মীর যে আচরণ, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কঠোরতার পরেও যে আচরণগুলো করছে, এটি যদি কন্ট্রোল করতে না পারে, আপনি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি পাওয়ারে আসলো, কিন্তু এটি যদি সে কন্ট্রোল করতে না পারে, তাহলে পরিস্থিতি কি হবে এটি আপনি জানেন। খারাপ ধরনের পরিণতি হয়তো আমাদের দেখতে হতে পারে। জনাব আলাউর খন্দকার, আমরা দেখলাম যে বাংলাদেশে দুটো প্রকল্পে বিশ্ব ব্যাংক থেকে প্রায় 90 কোটি ডলার ঋণ দেয়া হয়েছে এবং মূলত কার্যকরী এবং টেকসইভাবে কর্মসম্পাদনের জন্য সিটি কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যেখানে অবস্থান করছেন সেখানে তো আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে খুব শক্তিশালী দেখি। আমরা লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলি যে আয় সেখানে স্থানীয়ভাবেই সংগ্রহ করা হবে এবং সেটা স্থানীয় জনগণের জন্যই ব্যয় করা হবে। সরকারের প্রতি নির্ভরশীলতা স্থানীয় সরকারে সেই রকম থাকে না। আমাদের দেশের অবস্থাটা আপনি জানেন। তো সেই ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার উন্নয়নে আপনি কিছু পরামর্শ দিবেন কিনা? থ্যাংক ইউ। আপনার প্রশ্নের উত্তরের আগে আমি যেহেতু আজকে এই সুযোগটি পেয়েছি, আমি প্রবাসীদের দুটি দাবি আপনাদের মাধ্যমে আমি উপস্থাপন করতে চাই। একটি হচ্ছে, যেহেতু বর্তমান সরকার প্রবাসীদেরকে ঘোষণা দিয়েছেন ভোটাধিকার দিবেন, এই সাথে সাথে আমি এই দাবির সাথে এটা আমি যুক্ত করতে চাই যে আমাদেরকে আমাদের প্রবাস থেকে অন্তত পক্ষে 5 জন পার্লামেন্টে সদস্য যেন করা হয়। যেহেতু ভোট দিতে আমরা পারবো, আমাদের প্রতিনিধি যেন পার্লামেন্টে থাকে 5 জন, মিনিমাম 5 জন বা বেশি হলে। আপনারা কি তখন বাংলাদেশে চলে আসবেন? না, নির্বাচিত হবে না বাংলাদেশে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ আজকাল এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশ, আমেরিকা, মস্কো, নিউ ইয়র্ক, আমরা তো ঢাকা থেকেই ওনাদেরকে স্থানীয় জায়গায় নিতে পারি না। আর সেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে কি এটা সম্ভব হবে? আমি দাবি, এটা চিন্তা করবেন আপনারা যারা গবেষণা করবেন, চিন্তা করে দেখবেন এটা করা যায় কিনা। যেহেতু এই বাংলাদেশের ইকোনমিতে রেমিটেন্স ফাইটাররা কন্ট্রিবিউশন, সর্বোচ্চ কন্ট্রিবিউশন 1,30,00,000 প্রবাসী বিদেশে, যেহেতু তাকে বাংলাদেশের বিশাল অংশ, আমি মনে করি আমাদেরকে এই রাষ্ট্র সাথে যুক্ত করা উচিত। এটা একটা দাবি আমি জানাচ্ছি। আর এই দাবিটা বিবেচনা করার জন্য বর্তমান যেহেতু এতগুলো সংস্কার হচ্ছে, আমরা একটি ভবিষ্যৎ সম্ভাবনাময় দেখতে চাই, যেটা আমরা আশাবাদী যে এই সরকার আমাদের অনেক কিছু, যেহেতু আমাদের গত 53 বছরে যে দাবিগুলা সম্পন্ন হয়নি, এই সরকার করবেন এই বিশ্বাসে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। আমাদের এই দাবিগুলা হলে প্রবাসীরা যেভাবে এই দেশের এই আপৎকালীন সময়ে প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছে, আপনি জানেন মধ্যপ্রাচ্যে অনেকে জেলে পর্যন্ত গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আমরা করেছি, ওয়াশিংটনে করেছি, নিউ ইয়র্কে করেছি। আমরা তো ইভিএম নিয়ে অনেক ধরনের কথা শুনেছি। এখন এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগকে আবার ভিন্নভাবেও একটা সময় ব্যবহার করা হবে কিনা, সেই চিন্তাটাও কিন্তু মাথায় থেকে যায়। এগুলা অনেক গবেষণার বিষয় রয়েছে। যেহেতু আমরা যে দেশে বসবাস করি, আমি সেখানে যে ভোটের যে প্রক্রিয়া, সেখানে কোনো কারচুপির সুযোগ নেই। এবং আপনি জানেন, আপনি যদি স্থানীয় সরকারকে নিয়ে আমাদের একটু বলতেন যে কিভাবে স্ট্রেংথেন করা যেতে পারে। যেমনটি আপনি আপনার প্রশ্নের মধ্যে উত্তরটি রয়েছে, যেমন স্থানীয় সরকারের সব নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি এবং অ্যাক্সেসিবল টু অল। যেমন যে কোনো একজন সাধারণ নাগরিক, সে সিটি কাউন্সিলে হোক, সিটি কর্পোরেশনে হোক, সে গিয়ে সমস্ত তার রেভিনিউ, তার ট্যাক্স পেয়ার, তার বাজেটটা সব সে দেখতে পারে। এ ধরনের ওয়েবসাইটে তার অ্যাক্সেসও রয়েছে, সে দেখতে পারবে।
তার বাজেট, এই যে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে, যেমন একটা সিটি তার বাজেট, এই বাজেটটা সেই কালেক্ট করবে, এরপরে যেটা যদি হবে সারপ্লাস তাহলে এটা স্টেটে যাবে, যদি এই বাজেট ঘাটতি থাকে তাহলে স্টেট এখানে কন্ট্রিবিউট করবে। যেমন আমি যেখানে থাকি এখানে গত বছরে $27 মিলিয়ন শর্টেজ হয়েছে, যেহেতু অনেকগুলা বিজনেস বন্ধ ছিল, এই টাকাটা স্টেট থেকে চলে আসছে। এভাবে যদি প্রতিটা স্থানীয় সরকারকে তার নিজস্ব তার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে তার নিজের প্রয়োজনে সেই সিটি কর্পোরেশনও চলবে ভালো, এবং এতে করে তার অনেক সিদ্ধান্ত সে নিজেই নিতে পারবে। যেমন আপনি জানেন প্রতিটা স্টেটে প্রতিটা সিটিতে তার নিজস্ব ল রয়েছে, সন্ধ্যাকালীন আইন। যেমন একটা পাশের টাউনে, এই টাউনে 10টার পরে কেউ দোকানপাট খুলতে পারবে না, পরের সিটিতে 12টা, আমরা হার্ট স্পট বলি যেখানে ক্রাইম হয়, এটা বন্ধ করে দেওয়া হয় আর্লি। যেখানে ভালো যে জায়গাতে সিভিলাইজ সোসাইটি সেখানে একটু বাড়িয়ে দেওয়া হয়। এই যে কন্ট্রোল সিটি থেকে, সিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এতে করে হয় কি ক্রাইমটা কন্ট্রোল হচ্ছে, বাজেটিংটা সক্রিয়ভাবে হচ্ছে, এবং এতে করে আপনার দেখবেন আমেরিকায় এখন দাবি নাই। আমেরিকায় আমাদের দেশে যেভাবে আমরা প্রতিদিন প্রবাসী হিসেবে আর একটু জানতে চাচ্ছি, আমাদের প্রবাসীদের মধ্যে অনেকে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদেরকে কেন আমরা বাংলাদেশে ইনভেস্টের ক্ষেত্রে দেখি না? হ্যাঁ, আপনি প্রথমত তাদেরকে এই সিকিউরটা বাংলাদেশে দিতে হবে, যে তারা বাংলাদেশে আসলে তাদের যে ইনভেস্টমেন্টটা করবে, বিলিয়নস অফ ডলার যেখানে ইনভেস্ট করবে, তার গ্যারান্টিটা কি? বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি প্রথমে এটা কারেক্ট করতে হবে, গণতান্ত্রিক দেশ হতে হবে। 15 বছর যেভাবে চললে কোনো প্রবাসী এখানে ইনভেস্ট করতে আসবে না। আমার জানা মতে একজন প্রবাসী সিলেটি, তিনি বাংলাদেশের সর্বোচ্চ হাই রাইজ বিল্ডিং করতে চেয়েছিলেন, হয়তো আপনি জানেন, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ তো এর মধ্যেই এখানে ইনভেস্ট করছে। আমাদের এখানে 700-র উপরে চাইনিজ কোম্পানি রয়েছে, এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টমেন্ট রয়েছে। তো সেখানে যে সে সদিচ্ছার জায়গা এবং তার যে শেকড়ের পাশে দাঁড়ানো, এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, সেটা তো আপনাদের একটা বড় দায়িত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রটাকে আপনারা কিভাবে অ্যাডভোকেসি করছেন? অবশ্যই আমরা ইতিমধ্যে বর্তমানে যে এমবাসি রয়েছে, এমবাসির বিজনেস কমার্শিয়াল ডিপার্টমেন্ট রয়েছে, তার সাথে আমরা যোগাযোগ রাখছি। ভবিষ্যতে যে এই সরকার ইন্টার্ম একটা গভর্নমেন্ট, আমরা চাই যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে, আসার পরেই প্রবাসীরা বাংলাদেশে আসবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, বাংলাদেশের বিজনেস ফোরাম হবে, সেখানে আমাদের এই ইনভেস্টররা আসে, তারা কথা বলবেন, সুযোগ সুবিধা নেবেন গণতান্ত্রিক ভাবে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমরা কেউ শিওর না যে এই সরকার আসলে কতদিন থাকবেন, কি করবেন, আদৌ কোনো নির্বাচন গণতান্ত্রিক ভাবে হবে কিনা। আপনার কাছে আবার আমরা আসবো প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী। এই যে স্যার আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা সরকার পুরো মনোযোগটা দিয়েছে এবং সেখানে হয়তো অবশ্যই প্রয়োজন রয়েছে, তারপরেও মনে হচ্ছে যে এই 16 বছরে সকল সমস্যার মূল কারণ ছিল নিয়ম কানুন। শুধু নিয়ম কানুনের জন্যই আমরা দেশটাকে সঠিকভাবে চালাতে পারিনি, কিন্তু এটার পেছনে নেতৃত্ব যে একটা বড় বিষয়, মনে হচ্ছে যে কেন জানি আমরা সেটাকে ইগনোর করতে চাই, যে সব কিছু নতুন নিয়ম তৈরি করলেই নতুনভাবে নতুন একটা দেশ আমরা পাব। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে একটি দেশে কোনো একটি পদ্ধতি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যেমন আমি দেখি যদি বলি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এমনকি সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এমনকি ইসলামিক যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নেতৃত্বের ভূমিকা বিশাল থাকে। আপনি যে প্রশ্নটি করেছেন আমি যদি একটু উল্লেখ করি, 1947 সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং ভারত স্বাধীনতা লাভ করে, ওই সমসাময়িক কালেই কিন্তু 49 সালে কিন্তু কমিউনিস্টরা ক্ষমতায় এসেছিল গণপ্রজাতন্ত্রী চীনে। জি, তাহলে এই যে সমসাময়িক সময়ে 3টা দেশ তার নতুন পদ্ধতি শুরু করলো এবং নতুনভাবে যাত্রা শুরু করলো স্বাধীনভাবে। তাহলে গণপ্রজাতন্ত্রী চায়না এত
উপরে কি জন্য উঠলো এবং ভারত এবং পাকিস্তান এর অবস্থা এটা কেন? তাহলে ওখানে আমি যদি দেখি নেতৃত্বের বিশাল কন্ট্রিবিউশন ছিল। দেখেন, চাইনিজরা কিন্তু একসময় আফিম খেয়ে ঝিমিয়ে থাকতো এবং যে ধরনের বিদেশি শাসক ওই এলাকাটা দখল করেছে, অনেক কয়েকটি দেশ দখল ছিল চাইনিজদের, ওরা কেউ তাদের জাগ্রত করে নেই। শুধু একজন নেতা, যে প্রশ্নটি আপনি করলেন, একজন নেতা এসে জাগ্রত করেছে, মাও সেতুং। হ্যাঁ, আমি তার আদর্শকে মানি বা না মানি, তাহলে এই যে তার কন্ট্রিবিউশনটি পরবর্তী পর্যায়ে আমরা দেখব তার মৃত্যুর পরে তেং শিয়াওপিয়াং হাল ধরল অন্য পদ্ধতিতে। হ্যাঁ, আমি যেটাকে বিকৃত পুঁজিবাদ বলি, হ্যাঁ, মিক্সড পুঁজিবাদ যেটা, তো সেখানে ধরে কিন্তু লিডারশিপ কিন্তু তার শক্তিশালী ছিল। যা আজকে কিন্তু কি করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা থাপ্পড় দিতেছিল, আমি থাপ্পড় শব্দটাই ব্যবহার করব, ধমক দিলে আবার পাল্টা একটা থাপ্পড় দিতে চাচ্ছে কে, পিপলস রিপাবলিক অফ চায়না। কি জন্য? নেতার জন্য। তো নেতৃত্ব যেখানে কিভাবে গড়ে ওঠে, লিডারশিপ যেখানে গড়ে ওঠার জন্য ইনস্টিটিউশনও কাজ করে। তা আমি যদি ইনস্টিটিউশনগুলি বিল্ড না করতে পারি তাহলে লিডার গড়ে উঠবে না। লিডার যেমন ইনস্টিটিউশন করার জন্য কন্ট্রিবিউট করে, সিমিলারলি ইনস্টিটিউশনও কিন্তু আবার লিডারকে সুযোগ সুবিধা দিয়ে থাকে, তুমি এইভাবে গড়ে ওঠো। আর ওই লিডারশিপটাকে আমরা যেটা বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, তার কারেজ থাকতে হবে নেতার। নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন প্ল্যান নিতে হবে, না সিদ্ধান্ত কারেজ থাকতে হবে, কারেক্ট ডিসিশন থাকতে হবে, সঠিক সিদ্ধান্ত, কুইক ডিসিশন থাকতে হবে। তা আমরা দেখি এই যে আমাদের এই যে বর্তমানে যেই সরকারটির কথা আপনি বলতে চাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এটার মধ্যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আমি যে কথাটি আমি বলি, আমি যদিও গঠনতন্ত্র তার কনস্টিটিউশনাল ওয়েতে যেটা আমি বলি গঠনমূলক সমালোচনা, সেখানে আমি দেখি ইউনূস সাহেবের হাত পাশে 4-5 জন ছাড়া প্রকৃতপক্ষে একজনও যোগ্য না দেশ পরিচালনার জন্য। কসিকা স্যার আসর কি মেলানো মিলে গেছে বলছে এখানে বসে। তারপর আপনি দেখেন যাদের মন্ত্রী বানিয়েছে, এরা কতজন এই ক্রাইসিস আওয়ারে তারা দেশকে পরিচালিত করতে পারে, এটাও দেখতে হবে। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, আমরা গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চাচ্ছি, কিন্তু আমাদের বড় রাজনৈতিক দলগুলোর সেই ক্ষেত্রে আমরা যারা ত্যাগী নেতা, তাদের আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে তারা যথার্থ জায়গায় থাকেন না। দ্বিতীয়ত, এই যে আমরা সব কিছু সংস্কার করে ফেলছি, আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে খুব অল্প টাকা একজন সৎ এবং যোগ্য লোক সে নির্বাচন করতে পারবে? আর প্রথম অংশটাকে আমি উত্তর দেই। জি, একটি দেশে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে লক্ষ্য করতে হবে যাদের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হয়, যাদের নেতৃত্বে রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র আছে কিনা। আর একটু পরীক্ষা করতে হবে, গণতন্ত্র কিন্তু পরিবারের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ গড়ে, পলিটিক্যাল কালচারটা গড়ে ওঠে। আবার যিনি ব্যক্তি তিনিও গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে হবে, তারপরে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক সমাজ পাবো, গণতান্ত্রিক রাষ্ট্র পাবো। একটি পার্টির মধ্যে কিন্তু সমালোচনা, আত্মসমালোচনা না থাকলে পার্টি বিকশিত হতে পারে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সিমিলারলি এটার সাথে আমার কি দেখতে হবে, আমার দেখতে হবে একটি শিল্পায়িত পুঁজি গড়ে উঠছে কিনা। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে শিল্পায়িত পুঁজি গড়ে ওঠা, একটা বুর্জুয়া শ্রেণী গড়ে উঠতে, পুঁজিপতি শ্রেণী। যেমন করেন ভারতবর্ষে যদি টাটা, বিড়ালা, ডালমিয়া প্রতিষ্ঠিত না হতো, তাহলে যতটুকু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা হতে পারতো না। তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে পুঁজিপতিরা হচ্ছে, আমার স্নেহাস্পদ ছাত্র যে কথাটি বললেন, লুটেরা পুঁজিপতি। অর্থাৎ আমার সম্পদ তা কি করে চুরি করে বিদেশে নিয়ে যায়। ভারতেও তো আমরা দেখছি যে স্যার আদানি গ্রুপের মতো যারা জায়ান্ট, ভেরি গুড, আপনি আবার আমরা দেখছি ইলন মাস্ক চলে এসেছে। ভেরি গুড, আমি বলতেছি রিসেন্টলি, কিন্তু আমি বলছি রিসেন্টলি। তারপর আবার একটা উদাহরণ দেই, টাটার অবস্থা জানেন ইতিহাস, 1500 বছর আগে টাটা প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় প্রায়
250 রুপি নিয়ে, সেই টাকা আজকে কোথায় গিয়েছে? এবং দেখেন মারা যাওয়ার সময় এমন একজন ব্যক্তির নিকট তার সম্পত্তিটা দিয়ে দিলেন, দায়িত্বভার দিলেন যে সেটা বিকশিত করতে পারবে। অর্থাৎ পুঁজির একটা ধারাবাহিকতা আছে, সেটা হচ্ছে জাতীয় পুঁজিপতি, জাতীয় বুর্জুয়া সবসময় দেশপ্রেমিক থাকে, দেশকে ভালোবাসে। হ্যাঁ, আর সে চাবে কি বিদেশে তার উৎপাদিত দ্রব্যাদি বিক্রি করে ওই টাকাটা সে নিজের দেশে এসে শিল্প কলকারখানা গড়ে তুলবে, সেখানে গ্রাম থেকে কৃষক এসে শ্রমিকে রূপান্তরিত হবে, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আবার বিভিন্নভাবে চাকরি করবে, কেরানি চাকরি থেকে অফিসার। এভাবেই কিন্তু সমাজটা গড়ে ওঠে এবং বুনিয়াদ যেটা সৃষ্টি হয়, গণতান্ত্রিক ব্যবস্থাটা এভাবে হয়েছে। কিন্তু ইউরোপিয়ান ডেমোক্রেসি যেটা দেখেন, ওটা যদি ইনটোটো আপনি আমার এখানে আনতে চান তাহলে একটু কঠিন হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। প্রতিটি বস্তুর যেমন গুণ আছে, সমাজেরও গুণ আছে। অর্থাৎ ডিমকে নির্দিষ্ট পরিমাণে তাপ দিলে ফুটফুটে বাচ্চা হবে, কাঠখণ্ডকে আপনি যতই তাপ দেন না কেন বাচ্চা দিবে না। অর্থাৎ ওই বস্তুর মধ্যে যে গুণ, ওটার উপর ওই গুণের উপর নির্ভর করে পরিবর্তন সাধিত হবে। আমার সোসিওইকোনমিক কন্ডিশনের যে গুণ, ভারতের কিন্তু এক গুণ না, মার্কিন যুক্তরাষ্ট্রের এক গুণ না। সুতরাং কি করতে হবে, আমার সমাজের গুণের উপর পরিবর্তন করে শেষের দিকে পরিবর্তিত হতে হবে। জনাব শরীফুজ্জামান শরীফ, আমরা কেন জানি মনে হচ্ছে যে আমাদের বড় যে রাজনৈতিক দলগুলো, সেগুলোর সংস্কারের কথা কিন্তু তরুণ প্রজন্ম বলছে না, বরঞ্চ তারা এগুলোকে মনে হচ্ছে কেন যেন হয়তো মাইনাস করে দিতে চাচ্ছে, যে তারা যথার্থভাবে কাজ করেনি, সো তাদের অবস্থানের প্রয়োজন নেই। আমরা কিন্তু তেমন কোনো ফোরামে শুনিনি যে সংস্কারের কথা তারা বলছে, কোথাও তরুণ প্রজন্মের কথা বলছে বিশেষ করে, এবং যাদের একটা বড় ধরনের সাপোর্ট বেস এখনো রয়েছে এত কিছুর পরেও। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত হচ্ছে যে আমাদের মধ্যে প্রচুর স্ববিরোধিতা আছে। আমি যেটা বলি সেটা স্বীকার করি না, যেটা বলি সেটা করি না, এবং যেটা করি সেটা বলি না। আপনি এর আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের পছন্দের জায়গায় আমেরিকার একটা অবস্থান তৈরি হচ্ছে কিনা। আমি এটি লক্ষ্য করি আর কি। আপনি জনগণের কাছে জিজ্ঞেস করেন, 99% মানুষ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। আবার সেই মানুষ কিভাবে আমেরিকাকে সাপোর্ট করে? আপনি যদি স্বাধীন ফিলিস্তিনকে সাপোর্ট করেন, আপনি যদি ইসরায়েল ধ্বংস হোক এটি চান, তাহলে আপনি আমেরিকাকে কিভাবে সাপোর্ট করেন? কিন্তু আমার ওই জায়গাটা আপনি দেখবেন যে আমি ঘুরে ফিরে সেই দিকে চলে যাচ্ছি। বাংলাদেশের স্যার যেটি বললেন যে এখানে অনেক ধনী, বাংলাদেশের সব থেকে বেশি কর কে দিতেন? কাউস মিয়া। তো কাউস মিয়া কেন সব থেকে বেশি করদাতা হবেন? আমাদের এখানে শিল্পপতির কি অভাব? আমাদের এখানে কাউস মিয়া তো অত বড় ধনী না। তার মানে হচ্ছে যে আমাদের এখানে যে পুঁজিটা বিকশিত হয়েছে, এটি হচ্ছে একটা রাক্ষসে পুঁজি। আমাদের সোসাইটিতে একটা রাক্ষসে পুঁজিবাদেরকে আমরা ওন করছি। আপনার প্রশ্নের যে জায়গাটা, আমি আপনার বাড়িতে গণতন্ত্র চাই, আমার বাড়িতে চাই না। কেন চাই না? আমি মনে করি যে এর ভেতর থেকে আমার ক্ষমতা বা আমার যে প্রভাব আছে সেটি হয়তো বাধাগ্রস্ত হতে পারে। আমি কাউকে ছোট করার জন্য নাম বলবো না। বাংলাদেশের আপনি 50 জন 100 জন নেতাকে পাবেন যাদেররা প্রতিদিন গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তার দলের শীর্ষ পদটা অন্য কেউ পাবেন না, অন্য কেউ পাবেন না। তিনি 30 বছর 20 বছর 25 বছর ধরে একটা পদে আছেন, ওই পদটা তিনি ছাড়ছেন না, কিন্তু অন্য দলে গণতন্ত্র আসুক, রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র আসুক, সেটি চান। এটি কেন? এটি হচ্ছে যে স্ববিরোধিতা। আমি শুধুমাত্র, আপনি আইন মেনে চলবেন। আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন, এই দেশের 99.5% মানুষ চায় যে দেশ আইনের শাসনে চলুক, আর 1% এটার হয়তো চায় না। আর 99.5% মানুষ চায় যে আপনি আইন মানবেন, আমাকে যেন একটু সুবিধা দেওয়া হয়, আমি যখন ব্যাংকে যাব আমাকে যেন লাইনে দাঁড়াতে না হয়। কিন্তু আমি বাইরে থেকে বলবো যে এই কেউ আইন মানছে না, রাস্তা পারানোর সময় প্রত্যেকটি জায়গায় আমাদের ব্যক্তিগত আচরণে। আমার শেষ জায়গাটা হচ্ছে এই জায়গাটায় যে আপনার ভয়েসটাকে ক্রমশ রেইজ করতে হবে। এই যে রাজনৈতিক দলগুলোর যে স্ববিরোধিতা,
ক্ষমতায় থাকার সময় এক রকমের বক্তব্য, ক্ষমতার বাইরে এসে আর এক রকমের বক্তব্য। রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করার পর সে যে ফ্যাসিস্ট হয়ে যায়, সে যে স্বৈরাচারী হয়ে যায় এবং মানুষের কণ্ঠস্বরকে সে দমন করতে চায়। এই যে এই সময়কালে আপনি দেখেন সরকারের ভেতর থেকে এই যে স্যার যেটি বললেন একাধিক উপদেষ্টা, তাদের কথাবার্তার মধ্যে দিয়ে আমি তো কখনো শিক্ষণীয় কিছু দেখি না। তরুণ উপদেষ্টা যারা কথা যখন বলছেন চোয়াল শক্ত করে কথা বলছেন, আমি তার কাছ থেকে কিছু শিখতে চাই, তরুণ শিক্ষার্থী কিছু শিখতে চাই, কিন্তু আমি প্রতিনিয়ত দেখছি একে ধরবো, তাকে মারবো, তাকে পেটাবো, এর বাইরে তো আমি কিছু শিখছি না। অর্থাৎ আমি আপনার কাছ থেকে গণতান্ত্রিক আচরণ আশা করছি। আমি কথায় কথায় আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আমি সেটি বলছি, কিন্তু আমার আচরণের মধ্য দিয়ে কখনো কখনো আমি তার পাশে আমি গিয়ে জাস্ট খুব দাঁড়াচ্ছি। ছোট্ট করে একটা বিষয় জানতে চাই আপনার কাছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সংস্কার অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু সংস্কার নিয়ে অতি আলোচনা একটা সময় কি এই ধরনের একটা উপলব্ধি দেয় কিনা যে আমাদের সকল সমস্যাই ছিল নিয়ম কানুনে? এটার পেছনে যে প্রশ্নটা স্যারকেও করেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে যেই সংস্কারগুলো করা হচ্ছে, তাহলে বিষয়টা কি এরকম দাঁড়ায় যে সামনে আর কোনো পরাক্রমশালী এইরকম শাসক গোষ্ঠী জন্ম নিবে না এই সংস্কারের মধ্য দিয়ে? মোটেই না। আমাদের যদি আচরণ পরিবর্তন না হয়, আপনাকে আমি মনে করিয়ে দিই 2008 সালের যে নির্বাচনটি হয়েছিল, ডক্টর শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেবরা যে কমিশনের দায়িত্ব পালন করেছে, স্যারও একমত হবেন, তারা কিন্তু নির্বাচনের প্রচার থেকে আচরণ বিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন। ওয়ান কালারের যে পোস্টার, এইটা কিন্তু তারা এনেছিলেন। তার আগ পর্যন্ত 4 কালারের গেট টেট ইত্যাদি ইত্যাদি। বেলা 12টার আগে কোনো মাইকিং করা যাবে না, এই কাজটি কিন্তু তারা শুরু করেছিলেন। আমরা কি সেটি ধরে রাখতে পেরেছি? পারিনি। আমরা এই রকমের জায়গা, আমরা কিছু দূর এগিয়ে যাব, আবার কিছু দূর পিছিয়ে থাকবো। এখন যে সংস্কারের যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো যেভাবে উপস্থাপন করা হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন এটি একটা মানুষের বিতৃষ্ণার একটা ঘটনা হয়ে দাঁড়াবে। যেমনি ভাবে আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, এই বিষয়গুলোকে মানুষ ঠাট্টা মশকরা করত, এখন ফ্যাসিস্ট শব্দের ব্যবহার এবং সবকিছুতে সংস্কারের যে বক্তব্য, এটিও একসময় মানুষকে বিরক্তির কারণ হবে। সংস্কার মানে কিন্তু আপনাকে 50 তলা বিল্ডিং করার কথা বলছে না, কতগুলো নিয়ম কানুন আপনি বাতিল করবেন, কতগুলো নতুনভাবে চালু করবেন পর্যবেক্ষণের জন্য। কিন্তু সেটি নিয়ে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা যেভাবে এক্সপ্লেইনটা করছেন, আমি দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে যে এই সংস্কার শব্দটাও মানুষ বিরক্ত হবে এবং আমার যে কাঙ্ক্ষিত পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্ন কোনো না কোনো সময় সেই হয়তো ভয়টাই পাচ্ছি বিপথে চলে যে যেতে এই পারে। সরকার যদি সেই হতাশার জায়গায় কোনোভাবে নিয়ে যায়, তাহলে জাতি হিসেবে আমাদের চরম মূল্য দিতে হবে। জনাব আলাউর খন্দকার, জাস্ট শেষ 30 সেকেন্ডে যদি আপনি আপনার শেষ কথা বলতেন। জি, থ্যাংক ইউ। আমি সংস্কার প্রসঙ্গে 30 সেকেন্ডেই বলবো। আমি গত 2 দিন ঢাকা শহরে আমি গাড়ি নিয়ে ঘোরার পরে আমার কাছে মনে হয়েছে যে প্রতিটি মানুষের ব্যক্তি জীবনেও সংস্কার আনতে হবে, কারণ সারা সিটিটাই, পুরো সিটি ডার্টি, ফিল্টি, কেউ কোনো আইন মানছে না, সবাই যার যার ইচ্ছা গাড়ি চালাচ্ছে। আমি অবাক হচ্ছি যে আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার চাচ্ছি, কিন্তু ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত এই সংস্কার যদি না হয়, তাহলে এই সমস্ত কমিশন সংস্কার এগুলো কিছুই কার্যকর হবে না। প্রতিটা মানুষ তার ব্যক্তিগতভাবে তার নিজেকে সংস্কার করতে হবে, যেখানে ময়লা ফেলাতে পারবে না, রাস্তার আইন মেনে চলতে হবে। আমি অবাক হয়েছি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, একদিনে এইগুলো সম্পূর্ণ হবে না, কিন্তু আমাদের মানুষদেরকে এডুকেটেড করতে হবে যে এখানে ময়লা ফেলানো যাবে না, রাস্তার ট্রাফিক আইন মানে চলতে হবে। আমরা যদি নিজেরাই ভঙ্গ করি আর পার্লামেন্টে গিয়ে সংস্কার করলে মুখে ফেনা তুলি, তাহলে সংস্কার হবে না। ধন্যবাদ স্যার, যদি শেষ 30 সেকেন্ডে কিছু বলতেন। আমি শেষ সময় যেটা বলতে চাচ্ছি, আজকে জাস্ট আলোচনাটা আমি খুব উপভোগ করেছি। আমার স্নেহাস্পদ ছাত্র খুব সুন্দরভাবে বলেছেন, আমার প্রবাসী ভাইও খুব সুন্দরভাবে তার বক্তব্যগুলো উত্থাপন করেছেন। তা আমার মনে হচ্ছে কি, আমাদের যেই দিকে আমরা ধাবিত হচ্ছি, সেটি প্রকৃতপক্ষে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও মনে হয় আসল বিষয়টি উপলব্ধি করতেছে না, যে কী জন্য এটি হচ্ছে, কেন তারা কোনো সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারতেছে না। কারণ এই সংস্কার যাই করা হোক, এটি কিন্তু প্রকৃতপক্ষে পরে যেতে হবে পলিটিক্যাল পার্টির নিকট, কারণ নির্বাচনের মাধ্যমে তারা জয়লাভ করে এসে পার্লামেন্টে কিন্তু ওই পলিটিক্যাল পার্টি পাস করতে হবে। ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে এখনও এই উপদেষ্টা পরিষদের ইউনূস সাহেবের উচিত হবে তাদের সাথে আলাপ আলোচনা করা। জি, ধন্যবাদ।
আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের বিজ্ঞ আলোচকরা দীর্ঘ সময় ধরে যেই সার্বিক বিষয়গুলো আলোচনা করেছেন, সরকার এবং যারা নীতিগুলো বাস্তবায়ন করবেন তাদের সাথে অবশ্যই এই দূরত্ব কমানো প্রয়োজন, কারণ সরকারের আশা আকাঙ্ক্ষাগুলো তাদের দ্বারাই প্রতিফলিত হবে। সংস্কার কার্যক্রম চলছে, আমরা চাই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই যাতে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রবাসীদেরও আমাদের কাছে অনেক দাবি রয়েছে, আমাদেরও অনেক কিছু চাওয়ার রয়েছে প্রবাসীদের কাছে। আমরা যখন এই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারবো এবং সরকারকে সঠিকভাবে সাপোর্ট করতে পারবো, সরকারের প্রকৃত বোধোদয় হয়তো নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহায়তা করবে। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।